Spirit, be here with me. কে তুমি? Bhoot.com. The fear returns with Russell. আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি, ভালোর দলে আছি আলহামদুলিল্লাহ। আমরা 2020 সালে হঠাৎ করেই শুরু করেছিলাম 14 ফেব্রুয়ারিতে Bhoot.com। তখনও জানতাম না সামনে কি অপেক্ষা করছে আমাদের জন্য। আপনারা আমাদের ভালোবাসা দিলেন, আমাদের পাশে দাঁড়ালেন, আমাদেরকে সাহস জোগালেন, আর একটি একটি করে আজকে 250তম এপিসোড প্রচারিত হতে যাচ্ছে। এটা শুধুমাত্র আপনাদের জন্য, আপনার পাঠানো ঘটনার জন্য, আপনার ভালোবাসার জন্য, আপনার পাশে এসে দাঁড়ানোর জন্য, আপনার সাহস জোগানোর জন্য। আপনাকে স্যালুট জানাই আমার পক্ষ থেকে। আপনি ভালো থাকুন, এভাবে আমার সঙ্গে থাকুন এবং এভাবেই সাহস জুগিয়ে যান, যাতে আরো অনেকটা পথ আপনার সাহসের ভরসায় পাড়ি দিতে পারি এবং আগামী যাত্রায় সবসময় আপনাকে পাশে চাই, যাতে করে এই দুর্গম পথটা ভয়ের মনে না হয়। আপনি আমার কৃতজ্ঞতা গ্রহণ করুন, শ্রদ্ধা এবং ভালোবাসা গ্রহণ করুন। আমরা চলে যাব আমাদের প্রথম ঘটনায়। আশা করছি আপনারা সবাই উপভোগ করবেন আমাদের আজকের এপিসোডটি। চলুন শুরু করা যাক। কেমন হবে যখন আপনি একা একটি রুমে স্থির হয়ে ঘুমাচ্ছেন? ঠিক সে সময় আপনি স্বপ্ন দেখছেন একটি মানুষ, না না, তাকে মানুষ বললে ভুল হবে, অত্যন্ত কালো কুচকুচে একটি অবয়ব আপনার সামনে দাঁড়িয়ে আছে। সে আপনাকে কোনো সাড়া শব্দ না দিয়ে হঠাৎ আপনার পেটে ছুরি জাতীয় কিছু একটা দিয়ে নৃশংসভাবে আহত করছে। ঠিক সেই সময় আপনার ঘুম ভেঙে গেল কোনো এক মায়াজালের মধ্য দিয়ে। এই স্বপ্নের কি আজও কোনো ব্যাখ্যা আছে? নিশ্চয়ই নেই। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমার নাম মোহাম্মদ রিফাত আহমেদ, বলছিলাম খিলগাঁও, ঢাকার কোনো একটি স্থান থেকে। আমি 2018 সাল থেকে ভূত এফএম শুনে আসছি। যখনই শুনলাম 2019 সালে ভূত এফএম বন্ধ হয়ে যাচ্ছে, আমার মনটা খুব খারাপ হয়ে গেল এবং পরবর্তীতে 2022 সালে এসে আমি Bhoot.com এর কথা জানতে পেরে খুবই আনন্দিত হলাম এবং আজ পর্যন্ত Bhoot.com এর একটি এপিসোডও আমি মিস করিনি। আশা করি ভবিষ্যতে Bhoot.com এর সাথেই থাকবো ইনশাআল্লাহ। Bhoot.com এ আমি প্রথমবারের মতো কোনো ঘটনা শেয়ার করার কারণে লেখায় কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। চলুন কথা না বাড়িয়ে ঘটনায় যাওয়া যাক। 17 ডিসেম্বর 2021, দিনটি ছিল শুক্রবার। আমরা সপরিবারে গিয়েছিলাম আমাদের গ্রামের বাড়িতে। গ্রামের বাড়ি হলো শরীয়তপুর। আমাদের পুরো পরিবার ঢাকায় থাকার কারণে সচরাচর গ্রামে যাওয়া হয় না। একে বছরের শেষ, যার কারণে আমরা সপরিবারে গ্রামে গিয়েছিলাম বেড়াতে। আমরা গ্রামে প্রায় 11 দিন ছিলাম। প্রথম 2 দিন স্বাভাবিকভাবে গেলেও তৃতীয় দিনে ঘটে গেল আমার সাথে এক অস্বাভাবিক ঘটনা। কিন্তু প্রথম দিন অনেক পুরনো একটা ফ্রেন্ড কল দেওয়ার কারণে বাড়িতে অনেক লোকজন থাকায় আমি বাড়ির পাশে একটা ঝোপের আড়ালে গিয়েছিলাম কথা বলার জন্য। কথা বলতে বলতে এক পর্যায়ে আমি সেখানে থুতু ফেলেছিলাম। এই থুতুর কথাটা মনে রাখবেন। ছোটকাল থেকে ফ্রেন্ড সার্কেল অনেক হওয়ায় আমার মেসেঞ্জারে প্রায় গ্রুপ কলে থাকতে হয়। সেদিন রাত 8টায় আমি নিত্যদিনের মতোই ঘরে মানুষ থাকায় আমার ঘরের উঠোনে গিয়ে মেসেঞ্জার গ্রুপে সবার সাথে কথা বলছিলাম। তখনও সবকিছু স্বাভাবিক ছিল। হঠাৎই উঠোনে থাকা একটি লাইট জ্বলছিল, নিভছিল, জ্বলছিল, নিভছিল। আমি বিষয়টা স্বাভাবিকভাবে নিয়েছিলাম। চতুর্থ দিনেও আমার সাথে ঠিক একই ঘটনা আবার ঘটেছিল। লাইটটা জ্বলছিল আর নিভছিল। এছাড়া আমি খেয়াল করলাম অন্য সময় লাইটটা স্বাভাবিক থাকতো। পঞ্চম দিনই আমার সাথে যা ঘটেছিল, বিশ্বাস করেন রাসেল ভাই, এর জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। হঠাৎ আমার ফ্রেন্ডরা গ্রুপ কলে ডাকায় ও বাড়িতে উঠোনে অনেক লোক থাকায় আমি বাড়ির পাশের রাস্তার সাথে একটি কবরস্থান ছিল, সেই কবরস্থানের সামনে দাঁড়িয়ে কথা বলছিলাম আমার বন্ধুদের সাথে। তখন
ছিল রাত 8টা। তাই আমার সাথে একটি টর্চ লাইট নিয়ে গিয়েছিলাম। কথা বলতে বলতে আমি এক পর্যায়ে খেয়াল করলাম যে আমার সামনে দিয়ে একটি পাগল এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে হেঁটে চলে যাচ্ছিল। রাস্তার মোচড় শেষ না হতেই খেয়াল করলাম পাগলটি আর নেই। এর ঠিক কিছুক্ষণ পর রাস্তার কুকুরগুলো অনেক চিৎকার করছিল। এক পর্যায়ে আমি দেখলাম আমার দিকে কুকুরগুলো ধেয়ে আসছে। এক পর্যায়ে আমি আমার হাতে থাকা টর্চ লাইট কুকুরগুলোর দিকে মারলাম। দেখলাম আমার সামনে একটি কুকুর দৌড়ে আসছে। ওদের মধ্যে একটি কুকুরকে খেয়াল করলাম, কুকুরটির চোখ সবুজ বর্ণের, অস্বাভাবিক দেখতে। আমি তখন ভয়ে কবরস্থানের পাশে কতগুলো ইট রাখা ছিল, সেই ইটের ওপর পা দিয়ে কিভাবে রান্নাঘরের টিনের চালে লাফ দিয়ে উঠে গেলাম আমি বুঝতে পারলাম না। ওই ইটের সারি থেকে রান্নাঘরের টিনের চাল প্রায় 7 থেকে 8 ফুট উঁচুতে ছিল। চাল থেকে আমি লাফ দিয়ে উঠোনে পড়ে ব্যথা পেলাম। প্রচন্ড ব্যথা পেয়েছিলাম তখন। বাড়ির সবাই আমাকে অনেক ধরাধরি করে তুলল। তখন বাড়ির সবাই আমাকে জিজ্ঞেস করলো কি হয়েছে। আমি তাদের সব ঘটনা খুলে বললাম। এর পরের দিন আমার নানুর এক ফ্রেন্ড, যে কিনা কারোর সাথে প্যারানরমাল কিছু ঘটলে তার চিকিৎসা করতেন, তার কাছে আমায় নিয়ে গেলেন আমার নানু। এরপরে সেই নানু আমার কাছ থেকে সব ঘটনা জানতে চাইলে আমি তাকে আগে পরে সব ঘটনা বললাম। আমার কাছ থেকে সবকিছু জেনে এবার তিনি আসনে বসলেন এবং আমাকে বসতে বললেন, আর আমাকে বললেন আমি যদি কোনো অস্বাভাবিক কিছু দেখতে পাই তাহলে যেন ভয় না পাই। তারপর নানু আমার কনিষ্ঠাঙ্গুল চেপে ধরে দোয়া পড়ে তার জিনদের আমার শরীরে হাজির করলেন। এরপর আমার আর কিছু মনে নেই। বাকি ঘটনা আম্মুর কাছ থেকে শোনা। সব প্রসেসিং শেষে আম্মুর কাছে জিজ্ঞেস করলে আম্মু বলতে লাগলেন, আমি হঠাৎ করে খেয়াল করলাম তুই অস্বাভাবিক আচরণ করছিস। তখন সেই নানু আমাকে ওর তোর নানুকে বলল তোর হাত দুটোকে শক্ত করে ধরতে। এরপর নানুর জিনদের তোর শরীরে হাজির করানো হলো এবং বলল তোর যে সমস্যা রয়েছে তা জিনদের বের করতে। অতঃপর সেই জিনগুলো চলে যাওয়ার পর তুই স্বাভাবিকভাবে অজ্ঞান হয়ে পড়ে গেলি। এরপর তো নানু বলল আমার জিনরা বলে গেল যে সেদিন ও পাশের বাড়ির যে ঝোপের আড়ালে গিয়েছিল সেখানে একটি খারাপ পরী যাতায়াত করছিল। ঠিক সেই সময় সেখানে সে থুতুও ফেলেছিল এবং পরীটা এতে অত্যন্ত বিরক্ত হয়। সেই পরীটা ওর পিছু নেয় এবং ওকে ক্ষতি করতে উঠে পড়ে লাগে। এরপর নানু বলল তোমরা এখন চলে যাও, বাকিটা আমি দেখছি কি করা যায়, তোমরা সন্ধ্যায় এসো। বাসায় এসে আমার জ্ঞান ফিরল। সন্ধ্যা 6টায় আবার গেলাম সেই নানুর বাসায়। নানু বলল আমার জিনেরা সেই পরীটার সাথে কথা বলেছে। সেই পরীটা বলেছে তাকে ভোগ দিতে হবে। পরীটা ভোগ হিসেবে চেয়েছিল একটি ছোট ইলিশ মাছ, 5টি মিষ্টি, 5 রকমের 5টা ফল ও সাথে ভাত। নানু বলল সব রাত 8টার মধ্যে জোগাড় করতে হবে। আমিও আমার খালাতো ভাই বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম। সব জোগাড় করতে করতে সন্ধে 7টা বেজে গেল। 8টার আগ দিয়ে নানুর বাসায় গিয়ে পৌঁছালাম। নানু আমাদের সবাইকে বসতে বলল। আমি দেখলাম নানু 5 রকমের ফল নিয়ে এক এক করে 5 টুকরো করলো। এরপর আমায় কাছে ডাকলো। সেই 5 টুকরো ফল এক এক করে আমার গালে ছোঁয়ালো। এক এক করে মিষ্টি ভাত, ইলিশ মাছ সব ছোঁয়ালো। এগুলো একসাথে করে নানুর আসনের নিচে রাখলো। এরপর নানু একটি পাত্রে নারিকেলের খোসা ও বিট লবণ দিয়ে এক প্রকার ধূপ তৈরি করলো। নানু আমার হাতে টর্চ লাইট দিয়ে বলল তার সাথে যেতে এবং সাবধান করলো যে সব কাজ শেষ হওয়ার পর ফেরার পথে যেন পেছনে না তাকাই এবং আরো বলল যে যদিও পেছনে থাকে তাহলে যেন আমি এগিয়ে যাই না থেমে। এখন নানুর পেছন পেছন যাওয়া শুরু করলাম। নিস্তব্ধ সেই রাতে আমি আর নানু হাঁটছিলাম, কেউ নেই আমাদের সাথে। কিরকম অবস্থা হচ্ছিল আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। একে আমার সাহস কম ছিল। হাঁটতে হাঁটতে নানু এক পর্যায়ে আমাকে একটি কবরের সামনে নিয়ে গেল। কবরটি কার এটা আমার জানা ছিল না। কবরটি একটু সামনে নিম গাছের একটি ডাল রাখা ছিল। এরপর নানু সেই ডালটি হাতে নিল এবং সেই ডালটি যেখানে রাখা ছিল সেখানে আমাকে বসালো। এবার নানু যে ধূপটা তৈরি করেছিল সেই ধূপটা আমার চারিদিকে ঘুরালো এবং ঘুরানোর পর ওই নিম গাছের ডাল দিয়ে আমার শরীরে বাড়ি দিচ্ছিল। এরপর কিছু দোয়া পড়ে আবার নিম গাছ দিয়ে বাড়ি দিতে লাগলো। একটার পর একটা দোয়া শেষ করে দোয়া শেষে ওই ডালটি দিয়ে আবার আমাকে বাড়ি দেয়। এভাবে 6-7 বার আমার গায়ে নিম গাছের ডাল দিয়ে বাড়ি দেয়া হলো। এক পর্যায়ে ভুলবশত আমার চোখটা পেছনে গেল। আমি ওই মুহূর্তে যা দেখলাম তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম আমার পেছনে লক্ষ
লক্ষ সাদা কিছু মানুষের অবয়বের মতো। আমি দেখে প্রচন্ড ভয় পেলাম। আমার শরীর কাঁপুনি দিয়ে অজ্ঞান হয়ে যাওয়ার উপক্রম হলো। নানু আমায় ধাক্কা দিয়ে বলল, কিরে, তুই ভয় পেয়েছিস নাকি? আমি তখন ভয় পেয়েছিলাম। নানু বুঝতে পেরেছিল, তাই অযথা কোনো কথা বা প্রশ্ন আমার ভয়টাকে কাটিয়ে দিল। সব প্রসেসিং শেষ হওয়ার পর নানু বলল আমাকে উঠতে। এখন আবার বাড়ির দিকে হাঁটা ধরলাম। আমি খেয়াল করলাম আমার পেছন দিকে অনেকবার আমার নাম ধরে ডাকা হচ্ছে। দূর থেকে শোনা যাচ্ছিল অনেকটা এরকম, রিফাত, এই রিফাত, শুনে যা। আমি একবার ভেবেছিলাম যে আমি পেছনে তাকাবো, কিন্তু নানু মানা করেছিলেন পেছনে তাকাতে। আল্লাহর রহমতে ভালোভাবে বাড়ি পৌঁছালাম। বাড়িতে পৌঁছানোর পর নানু বলল, তোমরা এখন বাড়িতে চলে যাও, রাত 12টায় আমি ভোগ নিয়ে আসবো ওই পরিটাকে দিতে। আমরা বাড়িতে পৌঁছালাম। পৌঁছে খাওয়া দাওয়া করে রাতটা স্বাভাবিকভাবে চলে গেল। আবার সকাল 9টার দিকে নাস্তা করে আমরা আবার সেই নানুর বাসায় গেলাম। নানু আমাকে একটা তাবিজ দিল এবং কিছু নিয়ম কানুন মেনে চলার আদেশ দিল। আর তাবিজটা দিয়ে বলল, এই তাবিজ কমপক্ষে 6 মাস পরিধান করতে হবে। 22 ডিসেম্বর আমরা সবাই ঢাকায় চলে আসি। ফেব্রুয়ারি 2022 স্কুলে তখন ক্লাস শুরু হয়ে গেল। আমি নিয়মিত স্কুলে যাওয়া শুরু করলাম এবং একটি কথা না বললেই নয়, আমি ক্লাস 10-এ উঠেছি। হঠাৎ একদিন ধর্ম স্যার আমার গলার তাবিজটা খেয়াল করলেন। তিনি আমাকে বললেন, তুমি নামাজ পড়ো, আল্লাহর উপর ভরসা রাখো? আমি বললাম, হ্যাঁ স্যার, কেন? স্যার আবার বললেন, তাবিজ পরিধান করা শিরক, এটা তুমি জানো? আমি বললাম, স্যার, একটা সমস্যার কারণে আমি তাবিজটা পরিধান করেছি। স্যার বলল, সমস্যা যেহেতু আল্লাহ দিয়েছে, সমাধান আল্লাহই করবেন। তুমি তাবিজটা দিয়েছো কেন? তাবিজ ফালাও। আমি আর কথা না ভেবে তাবিজটা ফেলে দিলাম। তাবিজটা ফেলে দেওয়ার পর 1 সপ্তাহ ভালোই চলছিল, সব স্বাভাবিক। আমি ভাবলাম আবার সব ঠিক হয়ে গেছে, ঘটনা এখানে শেষ হলে পারত, কিন্তু সেইটা আবার অন্যদিকে মোড় নিল। এখানে বলে রাখা ভালো রাসেল ভাই, আমি সবসময় নামাজ পড়ি। কিছুদিন নামাজ পড়ার পর খেয়াল করলাম যে আমার নামাজে সূরা কালাম ভুল হচ্ছে। আমার নামাজ পড়ার সময় আমি অনুভব করি পেছনে কেউ দাঁড়িয়ে আছে। আমি নামাজে ভালো মতো মন দিতে পারছিলাম না। তখন এভাবে আমি আস্তে আস্তে নামাজ পড়া একটু কমিয়ে দিই। বাসায় প্রায় সময় আমার একা থাকতে হয়। বাসায় একা থাকার অবস্থায় আমি যখন পড়তে বসি, তখন আমার ঘরের আশেপাশে দিয়ে কিছু অদ্ভুত অদ্ভুত সাউন্ড আমি শুনতাম, যা ভাষায় প্রকাশ করার মতো না। খুবই অদ্ভুত সাউন্ড, যে সাউন্ডগুলো শুনে আমি বুঝতাম যে এগুলো প্যারানর্মাল কিছু। তখন আমি খুব ভয় পেতাম, কিন্তু কি আর করা, বাসায় আমি একা, আমার কাছে বাসার চাবিও ছিল না। একটা কথা বলে রাখা ভালো, আমাদের বাসার মেইন গেট তালা মারা থাকে সব সময়। আমি আমার ফোনে তখন কোরআন তেলাওয়াত ছেড়ে রাখতাম, তারপরে পড়তাম, ওই সাউন্ডগুলো কমে যেত। একদিন রাতে আমি ঘুমাচ্ছিলাম, কিছুক্ষণ পর আমার বুকের ওপরে অনেক ভারী একটা কিছু এসে পড়লো। আমি খেয়াল করলাম জিনিসটা এতই ভারী ছিল যে আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। জিনিসটা এরকম ভাবে আমার সাথে ঘটেছে যে আমি কিছুতেই আমার মনকে সান্ত্বনা দিতে পারছিলাম না, এই বলে যে এটা স্বপ্ন। সকালে আর এত কিছু মনে ছিল না। এর পরের দিন রাত আগের দিনের মতোই আমি ঘুমাচ্ছিলাম। এবার ঘটলো অন্যরকম একটি ঘটনা, যেটা আমি ঘটনার প্রথম দিকে তুলে ধরেছিলাম। আমি রাতে ঘুমাচ্ছিলাম, হঠাৎ স্বপ্নে দেখলাম যে আমার ডাইনিং রুমে পানি খেতে উঠলাম আমি। হঠাৎ আমার ঘাড়টা আপনা আপনি একেবারে পেছনে ঘুরে গেল। পেছন বরাবর ওয়াশরুম ছিল, সেই ওয়াশরুম থেকে একটি কালো অবয়ব আমার দিকে এগিয়ে আসছে। আমি কি করব বুঝতে পারছিলাম না। আমার শরীরটা পুরো নিস্তেজ হয়ে গিয়েছিল। সে নৃশংসভাবে আমার পিঠে ছুরি ঢুকিয়ে দিল। এরপর আমি মাটিতে লুটিয়ে পড়লাম। পরদিন ঠিক একইভাবে স্বপ্নটা দেখলাম, কিন্তু সেই স্বপ্নটা ছিল অন্যরকম একটা অনুভব। আমি স্বপ্নে দেখলাম আমি একবার স্থিরভাবে শুয়ে ঘুমাচ্ছিলাম, হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। আমি দেখলাম আমার পায়ের সামনে সেই কালো কুচকুচে অবয়ব, শুধু চোখ দুটো সবুজ। সে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, কোনো পলক পড়ছে না। আমি দেখলাম মুহূর্তে আমার পেটে ছুরি ঢুকিয়ে দিল সে। আমার ঘুম তখনই ভেঙে গিয়েছিল। আমি ভয়ে ভয়ে আম্মুর কাছে চলে গেলাম, গিয়ে আম্মুর পাশে শুয়ে পড়লাম, সেখানে রাতটা কাটিয়ে দিলাম। পরের দিন সকালে উঠে আমি আম্মুকে বলা মাত্রই তিনি অনেক ভয় পেয়ে গেলেন এবং তিনি নানুকে কল করে নানুকে সবকিছু বলা মাত্রই তাবিজটা কি ঠিকঠাক আছে জিজ্ঞেস করলেন। তখনই আম্মু জিজ্ঞেস করলো, তোর তাবিজ কোথায়? আমি বললাম, হারিয়ে গেছে। তখন আম্মু নানুকে কথা বলা মাত্রই তিনি অত্যন্ত রেগে গেলেন এবং বললেন, তোমার ছেলেকে আমি 6 মাস আগে এই তাবিজটা রাখতে বলেছিলাম, ও কেন হারিয়ে ফেলেছে? তুমিও কি একটু খেয়াল করতে পারলে না?
এখন হয়তো পরীটা আবার ফেরত এসেছে। এখন আমার আর কিছু করার নেই। আমি যেটা বলেছি তোমরা সেটা করতে পারলে না। এই বলে এবং আরো নানান বকাঝকা করে নানু কলটি রেখে দিল। এরপর আর কোনো উপায় না পেয়ে আম্মু তার এক পুরনো বান্ধবীর কাছে গেল। আম্মুর সেই বান্ধবীর মেয়ের সাথেও খারাপ কিছু ঘটনা ঘটেছিল। তো তিনি তার মেয়েকে কোথায় চিকিৎসা করিয়েছেন বলতেই আম্মুর বান্ধবী বলে উঠল, তুই হয়তো জানিস যে আমার মেয়ের সাথে এরকম খারাপ কিছু ঘটেছিল। তো আমি এক ভালো হুজুরের সন্ধান পাই, তিনি মিরপুরে থাকেন। তিনি মিরপুরে কোথায় থাকেন এটা আমি প্রকাশ করতে চাচ্ছি না এখানে, শুধু এটুকুই বলেছিলাম তিনি মিরপুরের কোনো একটা জায়গায় থাকেন। তখন আম্মু বলল, তাহলে আমাকে সেখানে নিয়ে যায় একদিন। বলে আম্মু তার বান্ধবীর বাসা থেকে বের হয়ে গেল তাকে বিদায় জানিয়ে, এবং বলল তাহলে কালকে দুপুরে 3টায় সেখানে যেতে। উত্তরে তার বান্ধবী বলল, আচ্ছা ঠিক আছে। একটা কথা বলে রাখা ভালো, সেই স্বপ্নগুলো দেখার পর থেকে আমি আম্মুর সাথে ঘুমাই, যার কারণে সেদিন রাতে আমার কোনো সমস্যা হয়নি। পরের দিন সঠিক সময়ে আমরা বেরিয়ে পড়লাম সেই হুজুরের বাড়ির উদ্দেশ্যে। প্রায় 4:30 নাগাদ আমরা হুজুরের বাড়িতে পৌঁছালাম। হুজুর তখন আসরের সালাত আদায় করতে গিয়েছিলেন মসজিদে, তো তিনি আসতে দেরি করলেন। আমরা সেখানে বসেছিলাম। আমি তার ঘরটি খেয়াল করলাম। ঘরটি ছিল অনেকটা মাজারের মতো, ভেতরটা দেখতে অদ্ভুত। ঘরটা ভালো মতো খেয়াল করতে করতে দেখলাম হুজুর চলে আসলো। এরপর হুজুর তার জায়নামাজে বসলো। তিনি জিজ্ঞাসা করলেন, কি সমস্যা আপনাদের? আমি আর আমার আম্মু এক এক করে সব ঘটনা বিস্তারিত জানালাম হুজুরকে। এবার হুজুর এক এক করে তাশাহুদ, দরুদ শরীফ ও আরো কিছু দোয়া পড়া শুরু করলেন। এক পর্যায়ে তিনি হঠাৎ আল্লাহু আল্লাহু জিকির করতে করতে মাথা ঘুরাতে লাগলেন। এরপর তিনি আসমা উসমা এসব বলে ডাকছিলেন। তার গলাটা হঠাৎ ভারী হয়ে গেল। তিনি জোরে জোরে নাক দিয়ে নিঃশ্বাস নিচ্ছিলেন আর চারিদিকে মাথা ঘোরাচ্ছিলেন। মাথা ঘোরাতে ঘোরাতে হুজুর হঠাৎ উর্দুতে কথা বলা শুরু করলেন। আমরা সবাই শুধু হাঁ করে তাকিয়ে দেখছিলাম। আরেকটা কথা বলে রাখা ভালো, আমাদের সহযোগিতা করার জন্য তার স্ত্রী ছিল। হুজুর যখন উর্দুতে কথা বলছিলেন তখন তার স্ত্রী আমাদের সেটা বুঝিয়ে দিচ্ছিলেন। হুজুরের ভেতরে থাকা জিনটি আমার নাম, আমার বাবার নাম জিজ্ঞেস করলে আমি বলে দিলাম। হুজুর বিড়বিড় করে কি জানি পড়ছিলেন। এক পর্যায়ে তিনি বিড়বিড় করার পর উর্দুতে কথা বলা শুরু করলেন এবং তার স্ত্রী আমাদের বাংলায় বোঝালেন। সেটা তিনি বললেন তার নাভিতে প্যাচ দেয়া আছে, সেটা খুলতে হবে এবং ওর ওপর যে পরীটি আকৃষ্ট হয়েছে সেই পরীটি চায় ওকে ওর সাথে নিয়ে যেতে, তাই বারবার আসছে। আর ওই পরীটি ওর পেটে নানা ধরনের রোগ সৃষ্টি করে রেখেছে। এখন আম্মু বলল, এই সমস্যার সমাধান কি? আম্মু এই কথা বলার সাথে সাথে জিনটি হুজুরকে সব বলে চলে গেল। তারপর হুজুর মাটিতে লুটিয়ে পড়লেন। হুজুর স্বাভাবিক অবস্থায় এসে আমাদের এর সমাধান বললেন। তিনি বললেন, প্রথমে ওর নাভির প্যাঁচ খুলতে হবে, খোলা হলে সব প্রসেসিং শুরু হবে। এরপর সন্ধ্যা হয়ে গেল। হুজুর বলল, তোমরা আজ চলে যাও, আবার কাল নাভির প্যাঁচ খুলতে এসো, আর যা যা লাগবে আমি কালকে জোগাড় করে রাখবো। এর পরের দিন সকালে আমি আর আমার আম্মু গেলাম ধোলাইখাল নামক একটি জায়গায়। সেখানে একটি মহিলা নাভির প্যাঁচ খুলতে পারে জেনে ওইখানে গেলাম। মহিলাটি একটি বাসায় কাজ করে। আমরা তার ফোন নাম্বারে কল দিলাম এবং আম্মু বলল, আপনি যেখানে আসতে বলেছেন আমরা সেখানে এসেছি। তিনি আমাদের নিতে আসলেন। এরপর তিনি তার বাড়িতে নিয়ে গেলেন। তার বাড়িতে যাওয়ার পর তার রুমে ঢুকতে বললেন এবং আম্মুকে বাইরে থাকতে বললেন। উনি আমার টি শার্ট খুলতে বললেন, আমি খুললাম। এরপর তিনি হাতে একটি পলিথিন পেঁচিয়ে নিলেন এবং আমাকে খাটে শুতে বললেন। এরপর তিনি দোয়া পড়তে শুরু করলেন এবং আমার মাথার সামনে থেকে পায়ের নিচ পর্যন্ত গেল, আবার পায়ের সামনে থেকে মাথা পর্যন্ত আসলো এবং নাভিতে ফু দিতে লাগলো। এভাবে এই কাজটি সে 4-5 বার করলো। এরপর তিনি আমার নাভিতে চাপ দিলেন। বিশ্বাস করবেন না, আমার নাভির ভেতর থেকে কালো কুচকুচে কি যেন বেরিয়ে আসলো। আমি দেখে ভ্যাবাচ্যাকা খেয়ে গেলাম। এরপর তিনি আমাকে উঠতে বললেন, বললেন যে কাজ শেষ। আমি আবার আমার আম্মুর কাছে চলে আসলাম বাসায়। ওই দিনই দুপুরে 3টায় হুজুরের বাসার উদ্দেশ্যে মিরপুরে আবার রওনা দিলাম। হুজুর প্রথম দিনের মতোই আসরের সালাত পড়ে আসছেন এরকম একটা সময়, এবং তিনি আসতে কেউ দেরি করছিলেন, আমরাও অপেক্ষা করছিলাম। হুজুর আসলো এবং জিজ্ঞাসা করলাম, হুজুর গতকাল আপনি উর্দু ভাষায় কেন কথা বলছিলেন? তখন হুজুর বললেন, আমি কথা বলিনি,
ও এক পাকিস্তানি জিন। ও আমার কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছে এবং আমার নানান কাজে সহযোগিতা করে। হুজুর জিজ্ঞাসা করলেন, ওর নাভির প্যাঁচ খুলেছেন? উত্তরে আম্মু বলল, জি হুজুর। এরপর হুজুর আম্মুর সাথে একাকী অনেক কথা বললেন, যা আমি ছোট দেখে আমার সামনে বলেননি। তারপর হুজুর আমাকে ডাক দিলেন, কিছু দোয়া পড়ে দিলেন এবং আমার মাথায় ফুঁ দিয়ে দিলেন। এবার আমাকে ও আম্মুকে কিভাবে সমস্যার সমাধান করতে হবে তা বলতে লাগলেন। হুজুর বললেন, 7 ঘাটের পানি লাগবে 5 লিটার, যা আমি এনে রেখেছি। মিষ্টি কিনতে হবে 1.25 কেজি। আমি একটি তাবিজ দেব, যা 18 মাস পরিধান করতে হবে এবং কিছু খাবার 18 মাস পর্যন্ত খাওয়া যাবে না। তাও বললেন, যেমন হাঁসের মাংস, হাঁসের ডিম, গরুর মাংস এবং বিভিন্ন কিছু মাছও। তিনি আরো বললেন, রাতের অন্ধকারে যখন কেউ থাকবে না, তখন 3 রাস্তার মোড়ে তোমাদের যেতে হবে। মনে রেখো, যখন ঘর থেকে নামবে, তুমি এবং তোমার ছেলে দুজনে একজনও কারোর সাথে কোনো কথা বলতে পারবে না। সাথে 1 বালতি পানি নিয়ে যেও। 3 রাস্তার মোচড়ে যাওয়ার পর যেই 1.25 কেজি মিষ্টি নিতে বলেছিলাম, ওই মিষ্টির প্যাকেটটা খুলে রাখবে। এরপর মিষ্টির প্যাকেট থেকে সে কথা মতো আমি 5 পা পিছালাম। আমার আম্মু আমার মাথা বরাবর 7 ঘাটের পানির বোতলটি নিল এবং 7 বার ঘোরালো। এরপর যথাক্রমে পানিটি ঢেলে দিল। ঢালার সময় আমি ও আমার আম্মু কিছু অদ্ভুত সাউন্ড শুনতে পেয়েছিলাম। এরপর সাথে নিয়ে যাওয়া বালতির পানি থেকে আমাকে গোসল করিয়ে দিল। তারপর ওই তাবিজটি ওইখানে পরিয়ে দিল। তারপর আমরা অন্য রাস্তা দিয়ে চলে যাচ্ছিলাম। চলে যাওয়ার সময় অনেক রকম শব্দ শুনতে পেয়েছিলাম। এমন লাগছিল আমাদের পেছনে সবকিছু ভাঙচুর হয়ে যাচ্ছে। এরকম ভয়ানক সাউন্ড কখনো আগে শুনিনি। হুজুর বলেছিল, এই কাজ করার সময় যেই জামা কাপড় পরা থাকবে সেগুলো ফেলে দিতে হবে। এরপর বাসায় এসে আমরা যে জামা কাপড় পরে গিয়েছিলাম, ওই জামা কাপড়গুলো ফেলে দিলাম। রাতটা কোনো রকমে ভয়ে ভয়ে কাটলো। পরের দিন সকালে হুজুরকে আমরা ফোন দিয়ে সব বিস্তারিত জানাই। তিনি বললেন, হ্যাঁ আলহামদুলিল্লাহ, তোমাদের কাজটি সম্পন্ন হয়েছে। এখন তোমাদের আর কোনো চিন্তা নেই। শুধু যা যা বলেছি তা নিয়ম মেনে চললেই হবে। আর তাবিজটি সাবধানে ব্যবহার করো। এখন আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন আর আমাদের কোনো সমস্যা হয় না। আর হ্যাঁ, তাবিজটা এখন আমি পরিধান করি। হুজুরের কথা মতো ইনশাল্লাহ এই কাজটি সম্পূর্ণ করতে পারবো। আপনারা দোয়া করবেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি যেন আল্লাহর রহমতে সুস্থ থাকি, ওই সমস্ত সমস্যা থেকে দূরে থাকতে পারি, এই বলে আমি আমার ঘটনা শেষ করছি। আর হ্যাঁ, বিশ্বাস করা বা না করাটা সম্পূর্ণ আপনার ব্যাপার, কারণ যার সাথে ঘটে একমাত্র সেই বলতে পারে এর সত্যতা কি। আবারও বলে রাখি, লেখায় ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি যে তার ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন, ভালো না লাগলেও আমাদের জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? আমার আয়নার ভিতরে রোজ এভাবেই আসে। Voot.com with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর ভালোর দলে আছেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আশা করছি আজকের এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমার নাম তুহিন মুন্সি। ওয়ালাইকুম সালাম। আমি গোপালগঞ্জ জেলার সদর থানায় থাকি। এখানে আমার জন্ম। যাই হোক, মূল ঘটনায় আসি। আমার জানা 3টি ঘটনা আছে, ভালো লাগলে পড়ে শোনাবেন। ঘটনা 1। লোকটার নাম ছিল কানা মামা। আমার মা এবং আমার খালারা তাকে কানা মামা বলে ডাকত। লোকটা আজন্ম অন্ধ। আমি জানতাম অন্ধদের একটা ভালো গুণ আছে, তারা যে রাস্তা বরাবর যাতায়াত করে সেই রাস্তায় দিনের বেলায় যে সময় তাকে রেখে আসা হোক না কেন, তারা ঠিকই রাস্তা চিনে ফিরে আসবে। কিন্তু কানা মামার ক্ষেত্রে তা ছিল ব্যতিক্রম।
তিনি নিজে থেকেই কয়েক মাইল পথ পাড়ি দিয়ে অন্য গ্রামে চলে যেতেন। আবার তিনি নিজে নিজেই গভীর বেলা বাড়ি ফিরতেন এবং দরজার সামনে দাঁড়িয়ে নিজের শরীর ছাড়তেন আর যা যা বলে ধমক দিতেন। আসলে তিনি ছিলেন একজন ওঝা গোছের লোক। লোকমুখে জানা যায় তিনি কালো জাদু জানতেন। তার সাথে কিছু জিন সর্বদা চলাফেরা করত। তারাই তাকে রাতের বেলা পথ দেখিয়ে নিয়ে আবার চলে যায়। তার আরেকটি দক্ষতা ছিল, তিনি মানুষের স্বর শুনেই বলে দিতে পারতেন লোকটাকে। আমার মা প্রায় 16 বছর পর গ্রামে গিয়ে একদিন তাকে দেখে বললেন, কানা মামা কেমন আছেন? তখন কানা মামা সাথে সাথে উত্তর দেয়, কি রে রেনু, এত বছর পর এলি? কথিত আছে আজ থেকে প্রায় 20 থেকে 22 বছর আগে এলাকাতে একটা পুরনো পোড়ো বাড়ি ছিল, যেখান থেকে নাকি প্রতিদিন রাতের বেলা অদ্ভুত সব আওয়াজ আসতো। কোনোদিন হয়তো বাচ্চার কান্নার আওয়াজ, আবার নুপুর পায়ে কারো হাঁটার আওয়াজ, গোঙানির মতো আওয়াজ এগুলো পাওয়া যেত। এমনকি ওই বাড়ির বারান্দায় প্রায়শই নাকি সাদা কাপড় পরিহিত একটা ছায়া দেখা যেত। তখন কানা মামা কেবলমাত্র কালো জাদুর চর্চা করতে শুরু করেছেন। তিনি সবাইকে বললেন যে তিনি একা রাতের বেলা বাড়িতে যাবেন এবং ওইখানে যদি কোনো অশরীরী থাকে তাহলে তিনি তাকে বন্দি করে নিয়ে আসবেন। কথা মতো তাই হলো। তিনি একা রাতের বেলা গেলেন, কিন্তু সেদিন তিনি আর ফিরে আসেননি। তার দেহ অচেতন অবস্থায় 2 দিন পর পুকুর পাড়ে পাওয়া যায়। তবে তারপর থেকে ওই বাড়ি থেকে আর কোনো আওয়াজ আসেনি। তার যারা ক্ষতি করে তাদের ওপর তিনি জিন দ্বারা প্রতিশোধ নিতেন। এমনকি জিনরা তার অনুপস্থিতিতে ক্ষতি করত। তার মৃত্যুর পর এমনি এক ঘটনা ঘটে। এক সদ্য বিবাহিত মেয়ে রাতের বেলা হাত মুখ ধুতে কলপাড়ে যায়। কিছুক্ষণ পর তার আর্তচিৎকারে তার শাশুড়ি মা বাইরে বেরিয়ে আসে। তিনি গিয়ে দেখেন তার বৌমাকে কে যেন হাওয়ায় ভাসিয়ে নিয়ে যাচ্ছে এবং কিছুক্ষণ পর পুকুরে ফেলে দেয় আর পানিতে চুবোতে থাকে। সে ঠিক মতো চিৎকার করতে পারছিল না, কারণ তার গলায় সোনার চেইন পেঁচিয়ে গিয়েছিল এবং তার গলার সোনার চেইন কে যেন গলায় পেঁচিয়ে ধরেছিল। তখন তার শাশুড়ি মা লোকজন জড়ো করে মেয়েটাকে পানি থেকে ওঠায়। পরে তার ভাষ্যমতে জানা যায় সে একটা পিদিম হাতে নিয়ে যায় কলপারে। চারপাশে কোনো বাতাস না থাকা সত্ত্বেও হঠাৎ পিদিমটা নিভে যায় এবং কিছু বুঝে ওঠার আগেই তাকে 5 গোলা করে কে যেন হাওয়ায় ভাসিয়ে পানিতে নিয়ে ফেলে দেয়। পানিতে ডুবানোর চেষ্টা করে। ধারণা করা হয় তার শ্বশুর জমিজমা সংক্রান্ত কোনো একটা কারণে কানা মামার ক্ষতি করেছিলেন, তাই মৃত্যুর পর এভাবেই প্রতিশোধ নেওয়া হয়। ঘটনা 2। এটা এক বন্ধুর কাছ থেকে শোনা। একবার এক লোক ব্যবসার কাজে বিদেশ যায়। তিনি একটি 5 স্টার হোটেলে ওঠেন। সেখানে তখন মাত্র 2টি রুম খালি ছিল, একটি দক্ষিণমুখী আর একটি ঠিক তার পাশে। তিনি ম্যানেজারের কাছে দক্ষিণমুখী রুমটা চান, কিন্তু ম্যানেজার তাকে রুমটা দেয় না, দেয় পাশের রুমটা। কারণ জানতে চাইলে ম্যানেজার বলে ওই রুমে নাকি কিছু কনস্ট্রাকশনের কাজ চলছে। ওই লোক নিজের রুমে চলে যায়। রাতের বেলা 2টা-3টার দিকে তিনি ধ্রিম ধ্রিম আওয়াজ পান, কি যেন পাশের দেয়ালে আঘাত করছে। সেই সাথে মৃদু কান্নার আওয়াজ আসছে। তিনি ব্যাপারটা তেমন পাত্তা না দিয়ে ঘুমিয়ে পড়েন। পরদিন ঠিক একই সমস্যা। এবার অনেক জোরে জোরে কান্নার আওয়াজ আসছে। সেই সাথে কেমন জানি একটা ধস্তাধস্তির আওয়াজ, পানি পড়ার শব্দ। তিনি জানেন ওই রুমে কেউ থাকে না, তারপরেও উনি উঠে গিয়ে ওই রুমে নক করেন আর সাথে সাথে আওয়াজ বন্ধ হয়ে যায়। তিনি চলে আসবেন, তখন আবার আওয়াজ। এবার তিনি দরজার চাবির ফুটো দিয়ে চোখ দেন, কিন্তু ভেতরে কিছুই দেখতে পান না, শুধুই অন্ধকার। সেদিনের মতো তিনি রুমে চলে যান। পরের দিন আবার আগে ভাগেই ওই রুমের সামনে দাঁড়িয়ে থাকেন, যাতে আওয়াজ হলেই চোখ রেখে দেখতে পারেন, কিন্তু সেদিন আর আওয়াজ হয়নি। তারপরেও তিনি কৌতূহল বশত চাবির রিংয়ের ফুটোয় চোখ রাখেন। দেখেন পুরো রুম লাল হয়ে আছে। এটা দেখে তিনি এবার ভয় পেয়ে যান। পরের দিন তিনি হোটেলে ঝাড়ু দেয় এমন একজন লোকের সাথে কথা বলেন। তার ভাষ্যটা ছিল এমন, ওই রুমে অনেক বছর আগে একটা মেয়েকে রেপ করে তার খুন করে লাশ ফেলে রেখে যাওয়া হয়েছে। এরপর থেকে সেখানে নানা রকম আওয়াজ আসতে থাকে। হোটেলের সুনাম খারাপ হবে বলে আপনাকে কিছু বলা হয়নি। লোকটি তার রুমে ফিরে আসবে এমন সময় ঝাড়ুদার তাকে ডেকে বলে, জানেন স্যার, মেয়েটার একটা অদ্ভুত বৈশিষ্ট্য ছিল। মেয়েটার চোখের রং ছিল লাল। ঘটনা 3। এই ঘটনা আমার মায়ের কাছে শোনা।
শোনা। তিনি যখন ছোট ছিলেন ওই সময়ে গ্রাম অঞ্চলের দিকে মানুষের প্রধান পেশা ছিল পুরোপুরিভাবে কৃষি। এখন যেমন ব্যবসার প্রচলন ব্যাপকভাবে ঘটেছে, তখন তেমন ছিল না। সে সময় রাতের বেলা প্রায়শই ক্ষেত থেকে ধান চুরি হয়ে যাবার ঘটনা শোনা যেত। এই কারণে গ্রামের লোকেরা মিলে ঠিক করলো তারা কাউকে পাহারা দেওয়ার জন্য নিয়োগ দেবে এবং মাস শেষে সবাই মিলে টাকা দিয়ে তার বেতন পরিশোধ করবে। যেই কথা সেই কাজ, তাকে নিয়োগ দেওয়া হলো। পাহারাদার ছিল যুবক একজন লোক, কিন্তু গরিব, যে কারণে রাতের বেলা কাজটি করতে সে রাজি হয়ে যায়। সে যখন পাহারায় আসতো তখন দৌড়ে দৌড়ে পুরো ক্ষেত একবার চক্কর দিত আর কে ওখানে বলে সাবধান করত। কোনো কিছুর নড়চড় দেখা যায় কিনা তা খেয়াল করত। প্রথম 1 মাস কোনো সমস্যা হয় না, কোনো রকমের চুরির খবরও পাওয়া যায় না। কিন্তু একদিন ভোরবেলা এক কৃষক ক্ষেতের পাশে একটা ডোবায় তার লাশ খুঁজে পায়। তার মাথা কেটে ফেলা হয়েছিল আর হাত পা বাঁধা অবস্থায় ছিল। ক্ষেতের খানিকটা অংশ রক্তে ভরে গিয়েছিল। লোকেরা ভাবলো হয়তো চোরেরা এই কাজ করেছে। এই ঘটনার পরেও চুরির ঘটনা তেমন পাওয়া যায়নি, হয় না বললেই চলে। কিন্তু নতুন এক ঘটনার আবির্ভাব হয়। প্রায় রাতে যারা হাট থেকে বাড়ি ফেরে তারা নাকি দেখেছে প্রতি রাতে কে জানি লণ্ঠন হাতে ক্ষেতের পাশ দিয়ে দৌড়ায় আর গ্র গ্র আওয়াজ করে। এবং প্রতিদিন সকালে ক্ষেতের ওই নির্দিষ্ট জায়গায় যেখানে ওই পাহারাদারের লাশ আর রক্ত পাওয়া গিয়েছে সেখানে তাজা রক্ত পড়ে থাকতে দেখা যায়। প্রতিদিনই এই ঘটনা ঘটে। তাই কিছু লোক মিলে ঠিক করে এবার তারা রাতের বেলায় ক্ষেতের মাঝে লুকিয়ে থেকে দেখবে কি ঘটনা। এক রাতে তারা তাই করে। রাত 3টার দিকে ঘটে ঘটনা। দূর থেকে তারা দেখতে পায় লাঠি ও লণ্ঠন হাতে সাদা পোশাকের কে যেন এদিকে দৌড়ে আসছে। আর দূর থেকে আওয়াজটা পাওয়া যাচ্ছে। কিছু কাছে আসতেই তারা ভয়ে শিউরে ওঠে। আরে, এটা তো ওই পাহারাদার যে মারা গেছে, তার ওখান থেকে আওয়াজটা আসছে। তারা যেখানে লুকিয়ে ছিল সেখানে এসেই আত্মাটা দাঁড়িয়ে পড়ে, তাদের দিক থেকে কাঁধ ফিরিয়ে তাকায়, তাদেরকে দেখছে এবং সেই আওয়াজটা বের হচ্ছে। কারণ তার গলা কাটা ছিল, কিন্তু গলা কাটা ছিল নিশ্চয়ই, মাথাটা ছিল না হলে আপনারা চিনতে পারতেন না, এটা আমার ধারণা। কিন্তু গলায় হয়তো ক্ষত ছিল, সেই কারণে এই আওয়াজটা শোনা গিয়েছিল এবং এই ঘটনা দেখে সবাই জ্ঞান হারিয়ে ফেলে। এই ঘটনা অনেক দিন ধরে চলে। এখনো মাঝে মাঝে নাকি দূর থেকে সাদা পোশাকের কাউকে দৌড়াতে দেখা যায়। এই ছিল ঘটনা। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। তিনি তার ফোন নাম্বার শেয়ার করেছেন এবং তিনি বলেছেন যে ঘটনাটি সিলেক্ট হলে তাকে যেন জানানো হয়। হ্যাঁ, আমরা অনেক সময় বলি, মানে আমি কেন বললাম যে আমরা অনেক সময় বলি যে ধরবিহীন একজন লোক এবং তাকে দেখে চিনতে পারি এটি সেই লোকটি। যদি মানুষের চেহারা না থাকে তাহলে শুধু আকার দেখে একটা মানুষকে আইডেন্টিফাই করা খুবই কঠিন। কারণ আমরা অনেক কিছুর সাথে, তার কাঁধের সাথে আবার চুলের বৈশিষ্ট্য সবকিছু মিলিয়ে, চেহারা মিলিয়ে তারপরে একটা মানুষকে কিন্তু মনে রাখি। মানুষের সবচেয়ে বেশি মনে রাখি হয়তো আমরা চেহারা। আবার যদি এরকম হতো যে হ্যাঁ তার কাঁধ নাই কিন্তু তার জামা কাপড়টা পরিচিত বা সে খুঁড়িয়ে হাঁটতো বা এখনো সে খুঁড়িয়েই হাঁটছে, তাহলে বেশি ব্যাপারটা আরো সহজ হয়। কিন্তু কোনো একটা বৈশিষ্ট্য থাকতে হবে যদি চেহারা না থাকে। তাই জন্য আমার মনে হয় যে তাকে হয়তো গলা কেটে হত্যা করা হয়েছিল, যেই কারণে গলার ভেতর থেকে অদ্ভুত আওয়াজটা হতো, কিন্তু তার হয়তো মাথা ছিল, না হলে তাকে আইডেন্টিফাই করা সম্ভব না। যাই হোক, আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। আশা করছি ঘটনাটি